যে এরা ক্যাটালিস্ট হিসাবে কাজ করে। ক্যাটালিস্ট হিসাবে কাজ করার জন্য ক্যাটালিস্ট কি মেকানিজমে কাজ করে সেটা জানতে হবে আমাদের। তোমরা আগেও পড়েছো সারফেস কেমিস্ট্রিতে, আমি পড়েছি ক্যাটালিস্টের যে প্রসেস, অধিশোষণ চ্যাপ্টারটাতে পড়েছি, অধিশোষণ টপিকটাতে পড়িয়েছি। অ্যাডজর্পশন থিওরির মাধ্যমে কিন্তু ক্যাটালিসিস কাজ করে। ক্রিয়া কৌশল হচ্ছে সারফেস কেমিস্ট্রিতে দেখিয়েছি যে অ্যাডজর্পশন মেথডে করে। সেখানে কি হয়, একটা মেটাল ক্যাটালিস্ট হিসাবে কাজ করে। সেই মেটালগুলো সাধারণত দেখেছি আমি যে সন্ধিগত মৌল। যে কোনো মেটালের একটা সারফেস এরিয়া থাকে, সেই সারফেস এরিয়ার মধ্যে ছোট ছোট অ্যাক্টিভ সাইট থাকে, পোরাস থাকে। সেটার মধ্যে কি হবে না, একটা যৌগ এ, যৌগ বলছি বা হ্যাঁ যৌগ হতে পারে বা মৌল হতে পারে, প্লাস বি, তারা বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি করছে। তাহলে এই সারফেসে প্রথমে কি হয়, এ আর বি গুলো এসে যুক্ত হয় বা অধিশোষিত হয়, এ বা বি, এ বি অধিশোষিত হয়। সেই অধিশোষিত হওয়ার পর কি হয়, এই মেটালের সাথে এর একটা যৌগ তৈরি হয়। সেটা স্থায়ী অস্থায়ী দুরকমই হতে পারে। তারপরে এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে একটা অ্যাক্টিভেটেড কম্পাউন্ড তৈরি করে, তারপর প্রোডাক্ট তৈরি করে, তারপর ডিসঅপশন হয়। এই যে মেটালের সাথে এ বা মেটালের সাথে রিয়াক্টেন্টের একটা বন্ডিং হবে, ফলে মেটাল এর সারফেসে ওই এটা বা বিটা যুক্ত হয়ে থাকবে। এরা যদি যুক্তই না হয় তাহলে বিক্রিয়া করবে না। তাহলে ক্যাটালিস্ট নিজেদের মধ্যে বিক্রিয়া করার জন্য নিশ্চয়ই মেটালের সাথে প্রথমে তাকে বন্ডিং করতে হবে বা মেটালের গায়ে এসে অধিশোষিত হতে হবে। ফিজিক্যাল অবজেকশনে এসে জাস্ট এটে যায়, কিন্তু এটা কেমিক্যাল অ্যাডজাস্টন হবে, এখানে বন্ডিং হবে। এবার অনুঘটক তত ভালো হবে যত ভালো এই বন্ডিংটা হবে বা এই বন্ডিংটা যত সহজে ভেঙে যাবে। অর্থাৎ মেটালের এরকম একটা বৈশিষ্ট্য থাকা দরকার যেখানে মেটালটা এই আগত রিয়াক্ট্যান্টগুলোর সাথে কমপ্লেক্স তৈরি করতে পারে। আর যত বেশি কমপ্লেক্স তৈরি হবে, ইলেকট্রনের আদান প্রদান হবে, ইলেকট্রনের আদান প্রদান হলে শক্তি শোষণ হবে, বর্জন হবে। আর এই শক্তির পরিমাণটা যত কম হবে, মানে পার্থক্যটা, তত ভালো হবে বন্ডিংটা। যেমন দেখবে সব মেটাল, সন্ধিগত মেটালগুলো ডি অরবাইটাল থাকে, আর সেই ডি অরবাইটাল আর এস অরবাইটাল এদের মধ্যে শক্তির পার্থক্য কম থাকে। যখন খুশি সে এস থেকে ইলেকট্রন বর্জন করে যৌগ তৈরি করতে পারে বা ডি থেকে বর্জন করে সে যৌগ তৈরি করতে পারে। তা মেটালের ডি অরবাইটাল থাকে বলে, সন্ধিগত মৌলের ডি অরবাইটাল থাকে বলে সে ইচ্ছে মতো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে এই রিয়াক্ট্যান্টগুলোর সাথে বন্ধন গঠন করতে পারে সহজে। আর যত বেশি ইলেকট্রন গ্রহণ বর্জন, মানে ডি অরবিটালে যত বেশি ইলেকট্রন থাকবে তত বেশি টাইপের যৌগ তৈরি করতে পারবে, অর্থাৎ অক্সিডেশন স্টেটটা দেখবে তুমি, যারাই তোমার ডি ব্লক মৌল তারাই একাধিক যোজ্যতা বা একাধিক জারণ সংখ্যা দেখাতে পারে। এটার কারণ কি? কারণ এখানে ডি অরবিটালের ইলেকট্রনগুলো আর 4s অরবিটালের ইলেকট্রনগুলোর মধ্যে শক্তি পার্থক্য কম থাকে। কখনো এস থেকে ইলেকট্রন বর্জন করে যৌগ গঠন করতে পারে, কখনো ডি থেকে ইলেকট্রন বর্জন করে যৌগ গঠন করতে পারে। সেই জন্যই দেখবে ডি ব্লক মৌলের একাধিক জারণ সংখ্যা দেখায়। আর জারণ সংখ্যা দেখায় বলে এরা জারক পদার্থ বিজারক পদার্থ উভয় হিসাবে কাজ করে। তার মানে কি, ক্যাটালিস্টের যে প্রপার্টি, যে রিয়াক্ট্যান্টের সাথে বিভিন্ন জারণ সংখ্যা যুক্ত যৌগ গঠন করা, সেটা সন্ধিগত মৌলের ক্ষেত্রেই দেখা যায়। বাকি মৌলগুলো কিন্তু একাধিক জারণ অবস্থা দেখাতে পারে না। তাই সন্ধিগত মৌলগুলো ভালো অনুঘটক হিসাবে ক্রিয়া করে। দুটো পয়েন্ট দেওয়া আছে বইতে, সেই দুটো পয়েন্ট একটু গুছিয়ে ছোট করে লিখে দিলেও হবে। প্রথম হচ্ছে যে আংশিকভাবে ডি অরবিটাল থাকার জন্য অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি থাকে। পরমাণুগুলো বিভিন্ন রকমের শক্তি শোষণ বা গ্রহণ করে বর্জন করে এদের সাথে যৌগ গঠন করে।
সেই যৌগ গঠন করার জন্য সক্রিয়করণ শক্তির প্রয়োজন হয়, সেই শক্তিটা কিন্তু এই ডি অরবিটালে ইলেকট্রন গ্রহণ বর্জন থেকে পাওয়া যায়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সন্ধিগত মৌলের পরমাণুতে ডি ইলেকট্রনের উপস্থিতি থাকার ফলে এরা বিভিন্ন জারণ স্তর প্রদর্শন করতে পারে। আমি বললাম একাধিক জারণ স্তর প্রদর্শন করতে পারে। আর অন্তর্বর্তী যে যৌগ ইন্টারমিডিয়েট কম্পাউন্ড বা অ্যাক্টিভেটেড কম্পাউন্ড গঠন করতে সক্ষম হয়, তাই এরা অনুঘটক হিসাবে কাজ করে। এই পয়েন্ট দুটো বলে দিলেই হবে। নেক্সট হচ্ছে আর ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সন্ধিগত মৌলগুলি হচ্ছে রঙিন যৌগ গঠন করে, সেটা 36 কোশ্চেন নাম্বার 36। তাহলে দেখেছি আমরা বেশিরভাগই সন্ধিগত মৌল যে জটিল যৌগ গঠন করে, আর সেই জটিল যৌগগুলো কি হয়, রঙিন হয়। তো কেন সন্ধিগত মৌল বা জটিল যৌগগুলো রঙিন হয়? একই অ্যান্সার, সন্ধিগত মৌলগুলোই জটিল যৌগ গঠন করে আর জটিল যৌগগুলি রঙিন হয়। তো রঙিন কেন হয় এটার জন্য আমাদেরকে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের একটু হেল্প নিতে হবে। 5টা ডি অরবিটাল থাকে, সেই 5টা ডি অরবিটাল স্প্লিট করে দুটো লেভেলে ভেঙে যায়। টেট্রাহেড্রাল থাকলেও দুটো লেভেলে ভাঙবে, অক্টাহেড্রাল থাকলেও দুটো লেভেলে ভাঙবে। তাহলে ডি যে অরবিটালগুলো ছিল একই এনার্জি লেভেলে ছিল, কি হলো, স্প্লিট করে গেল। কখন স্প্লিট করে? যখন সে যৌগ গঠন করে, লিগ্যান্ডের সাথে ইন্টারাকশন করে। অক্টাহেড্রাল থাকলে দুটো লেভেল ইজি আর T2G, আর টেট্রাহেড্রাল থাকলে T2 আর ই, নিচে ই থাকে উপরে T2 থাকে, এরকম দেখতে হয়। আমি এটা এখানে দেখিয়ে দিলাম, ই আর T2। দুটোর ক্ষেত্রে কি হয়, ডি অরবিটাল যেগুলো ডিজেনারেট থাকে, সমশক্তি সম্পন্ন ছিল, সেটা স্প্লিট করে যায়। স্প্লিট যদি করে যায়, বিভাজিত যদি হয়ে যায়, তাহলে দুটোই দেখো, এই ওপরে যে ইজি লেভেল আর T2G লেভেল দুটোই তো ডি অরবিটাল। এটা তিনটে ডি অরবিটাল, যেটা হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড আর ডি এক্স জেড, আর এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। তো 5টাই তো ডি অরবিটাল, কিন্তু এনার্জি ডিফারেন্স হয়ে গেছে। এই এনার্জি ডিফারেন্স হয়ে যাবার ফলে ইলেকট্রনগুলো কি হয়, নিম্ন শক্তি সম্পন্ন যে অরবিটাল আছে অর্থাৎ T2G লেভেল থেকে শক্তি শোষণ করে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল অর্থাৎ ইজি লেভেলে যায়। তাহলে এই ইলেকট্রনটা শক্তি শোষণ করে T2G থেকে ইজি লেভেলে যায়, আবার ইজি থেকে T2G লেভেলে নেমে আসে। এই শক্তি শোষণ করার ফলে উচ্চ শক্তি সম্পন্ন কক্ষকে যাওয়া আর নিচে নেমে আসা, ফলে ডিডি ট্রানজিশন হয়। এটা খুব ইম্পর্টেন্ট কথা, ডিডি ইলেকট্রনিক ট্রানজিশন। ডিডি ইলেকট্রন স্থানান্তর, এই ডিডি ইলেকট্রন স্থানান্তরের জন্যই কিন্তু বেশিরভাগ রঙিন যৌগগুলো বা জটিল যৌগগুলো রঙিন বর্ণের হয়, বর্ণযুক্ত যৌগ থাকে এরা। তাহলে কারা ডিডি ট্রানজিশন দেখাবে? যাদের ডি অরবিটালে ইলেকট্রন থাকবে। D0 যদি হয় তাহলে কি হবে, সেই সিস্টেমটা কি হবে, বর্ণহীন হবে, কারণ কোনো ইলেকট্রনই থাকবে না, তাহলে ট্রানজিশন কি করে দেখাবে। আর একটা আছে, যদি D10 সিস্টেম হয় তাহলেও কিন্তু বর্ণহীন হবে, কারণ D10 হলেও সবগুলো ইলেকট্রন ফিল আপ হয়ে আছে ওপরে নিচে সব, তাহলে ট্রানজিশন হবে না। তাহলে যদি D0 বা D10 সিস্টেম হয় সেগুলো বর্ণহীন হয়। এছাড়া বাকি যতগুলো জটিল যৌগ পাওয়া যায় সবগুলোর ক্ষেত্রেই ডিডি ট্রানজিশন সম্ভব, আর ডিডি ট্রানজিশন হলেই কিন্তু যৌগটা রঙিন হবে। এই রঙিন বা জটিল যৌগ থেকে অনেক প্রশ্নই পরীক্ষায় থাকে, আমি পরপর বলছি। F2+ বলছি, এই যে প্রদত্ত কোন আয়নগুলি জলীয় দ্রবণ রঙিন হয়? টাইটেনিয়াম 3+, ভ্যানাডিয়াম 3+, MnO4-, স্ক্যান্ডিয়াম 3+, Mn2+, Fe3+, CO3+, আর একটা আমি এখানে দিয়ে দিচ্ছি CrO4 2-,
বা K2Cr2O7 Cr2O7 2-, এই দুটো এক্সট্রা দিলাম, সেটাও লিখে রাখো। তো এইখানে তুমি যখন দেখবে বর্ণহীন কোনগুলো হবে, রঙিন কোনগুলো হবে, তুমি দেখবে D0 বা D10 আছে কিনা। যদি D0 বা D10 থাকে তাহলে সেগুলো বর্ণহীন হবে। আর যদি ডিতে ইলেকট্রন থাকে, অর্থাৎ D1 থেকে 9 পর্যন্ত যদি থাকে, সেটা বর্ণযুক্ত হবে। এক্সেপশন দুটো কোশ্চেন, যেমন MnO4-, এখানে ম্যাঙ্গানিজ +7, অর্থাৎ 3D0 সিস্টেম। আরও দুটো দিলাম এক্সট্রা আমি, CrO4 2-, এখানে ক্রোমিয়াম 0 +6, বা K2Cr2O7 Cr2O7 2-, এটাও +6, 3D0 সিস্টেম। এইটা কিন্তু বর্ণযুক্ত হয়, আমরা জানি বর্ণগুলো। এটা কেন হয়, এটার ব্যাখ্যা ডিডি ট্রানজিশন দিয়ে দেওয়া যাবে না, এটার ব্যাখ্যা দেওয়া যাবে চার্জ ট্রান্সফার দিয়ে। এটা বলছি, একটু পরে বলছি, আগে এগুলো বলে দিই যেগুলো বর্ণহীন হয়। অর্থাৎ এখানে টাইটেনিয়াম 3+, বলো দেখি বর্ণযুক্ত হবে না বর্ণহীন হবে? মানে স্ক্যান্ডিয়ামের পরেই কিন্তু টাইটেনিয়াম, স্ক্যান্ডিয়াম 21, টাইটেনিয়াম 22। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে আর্গন 3D2 4s2। তাহলে টাইটেনিয়াম 3+ মানে কিন্তু D1 সিস্টেম, 3D1, তার মানে এটা বর্ণযুক্ত হবে। আর টাইটেনিয়াম 4+ যদি হতো তাহলে কি হতো, 3D0 সিস্টেম, মানে বর্ণহীন। আর জিঙ্ক 2+টা কি হবে বলো দেখি, জিঙ্ক 2+? বর্ণহীন। দেখো এরপরে আমি একটা প্রশ্ন দিয়েছি, সেটা হচ্ছে 39, প্রশ্ন নাম্বার 39। Zn2+ এবং টাইটেনিয়াম 4+ এর লবণগুলি বর্ণহীন হয় কেন, ব্যাখ্যা দিতে পারবো? ডিডি ট্রানজিশন ব্যাখ্যা দেবে, তারপরে এই ব্যাখ্যাটা দেবে। ঠিক একই রকম ভাবে যদি তোমাকে বলে কপার প্লাস আর কপার 2+, এদের মধ্যে কে বর্ণযুক্ত হবে আর কে বর্ণহীন হবে? Cu+টা হচ্ছে বর্ণহীন, কারণ 3D10 সিস্টেম, আর Cu2+টা 3D9 সিস্টেম, তাহলে কি হবে, বর্ণযুক্ত। কপার 2+ গুলো ব্লু কালারের যৌগ বা ব্লু কালারের লবণ তৈরি করে, আর কপার 1+ গুলো সব বর্ণহীন হয়। এটাও তোমার প্রশ্ন দিয়েছি 38। তাহলে রঙিন যৌগ কেন গঠন করে সেটা জানলাম, কোনগুলো রঙিন হয় কোনগুলো রঙিন হয় না, বর্ণহীন হয় বা সাদা বা বর্ণহীন হয়, সেগুলো জানলাম। এক্সট্রা 3টে প্রশ্ন, মানে এই যে ম্যাঙ্গানিজের যে লবণগুলো আছে, তুমি দেখেছো KMnO4, KMnO4 এ ম্যাঙ্গানিজ কত সিস্টেম, দেখো দেখি, কেউ বলো দেখি, KMnO4 ম্যাঙ্গানিজ কত সিস্টেম, ডি কত? হয়েছে +7 হয়েছে তো। তা ম্যাঙ্গানিজ যদি +7 হয় তাহলে আর্গন 3D0, ম্যাঙ্গানিজ 25, তো ম্যাঙ্গানিজের 25, ইলেকট্রন নাম্বার 25, প্রোটন নাম্বার 25, তাহলে যদি 7টা বেরিয়ে যায় তাহলে আর্গন হয়ে গেছে। তাহলে কেন এইটা পার্পেল কালার হয়, পার্পেল হয় তো, KMnO4 বেগুনি বা ভায়োলেট বা পার্পেল কালার হয় না? কেউ দেখেছো পটাশিয়াম পারম্যাঙ্গানেট? এইটা বা ক্রোমিয়ামের ক্ষেত্রেও দেখবে Cr2O7 2-, এখানে ক্রোমিয়াম +6, এটাও আর্গন 3D0। এইটা হয় তোমার অরেঞ্জ কালারের হয়, রেডিশ অরেঞ্জ। আর Cr O4 2-, বা K2Cr O4, এটা হয় হলুদ রঙের, এটাও +6। এগুলো কেন হচ্ছে,
এগুলো কখন হবে আমাদের সিলেবাসে নেই, তাও বলে দিই একটু। ডিডি ট্রানজেকশন ছাড়াও রঙিন যৌগ হতে পারে, এটা একটা ব্যাখ্যা। ডিডি ট্রানজেকশন হচ্ছে একটা ব্যাখ্যা, এছাড়া আর কি ব্যাখ্যা আছে? অনেক ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে এলএমসিটি। এলএমসিটি মানে কি? লিগান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার। লিগান্ড টু মেটাল যদি চার্জ ট্রান্সফার হয় তাহলে রঙিন যৌগ দেখা যায়। আরেকটা আছে এমএলসিটি, মেটাল টু লিগান্ড চার্জ ট্রান্সফার। এগুলো আমরা আমাদের নেই সিলেবাসে, তাও ছোট্ট করে দেখবে কোনো এক জায়গায় লেখা আছে লিগান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার বা মেটাল টু লিগান্ড চার্জ ট্রান্সফার। এরকম যদি কোনো মেটালের ফাঁকা ডি অরবিটাল থাকে 3d0 3d0, আর তার সাথে যে লিগান্ডগুলো থাকে সেগুলোতে যদি এক্সেস ইলেকট্রন থাকে, অক্সিজেনের এক্সেস ইলেকট্রন আছে দেখো এখানে, লোন পেয়ার আছে, নেগেটিভ চার্জও দেখতে পাচ্ছি, তাহলে কি হয়? লিগান্ড থেকে মেটালের দিকে চার্জের ট্রান্সফার হয়, ইলেকট্রনের ট্রান্সফার হয়। এই লিগান্ড টু মেটাল যদি ইলেকট্রন ট্রান্সফার হয় মানে ইলেকট্রন ট্রানজিশন হয়, তাহলেও কিন্তু বর্ণ দেখা যায়। অনেক সময় এক্সেস মেটালের ইলেকট্রন লিগান্ডের ফাঁকা কক্ষে ট্রান্সফার হয়, যেটা পাই অ্যাসিডিক লিগান্ড পড়েছো তোমরা, সাইনার্জিক ইফেক্ট কোঅর্ডিনেশন। যেমন লিগান্ড মেটাল বন্ড হয় কোঅর্ডিনেশন বন্ড, ঠিক একই রকম ভাবে মেটালের এক্সেস ইলেকট্রনগুলো লিগান্ডে যায়। সাইনার্জিক ইফেক্ট পড়েছো মনে হয় কোঅর্ডিনেশনে। ওই যে বন্ড মেটাল থেকে লিগান্ডের দিকে ইলেকট্রন যাচ্ছে, এটা মেটাল টু লিগান্ড চার্জ ট্রান্সফার। এই ক্ষেত্রেও কিন্তু বর্ণ দেখা যায়। লিগান্ড মেটাল চার্জ ট্রান্সফারের জন্য বর্ণ দেখা যায়, মেটাল লিগান্ড চার্জ ট্রান্সফারের জন্য বর্ণ দেখা যায়, ডিডি ট্রানজেকশনের জন্য বর্ণ দেখা যায়। এখানে ব্যাখ্যাগুলো হবে সব লিগান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার দিয়ে, যেটা আমাদের সিলেবাসে নেই, কিন্তু এই লাইনটা লিখবে, বইতে দেওয়া আছে কোথাও একটা, আমি দেখেছিলাম, কোথায় আছে কে জানে। তাহলে সেই জন্য বর্ণযুক্ত হয় এরা। তাহলে বাকিগুলো বুঝতে পারলে যে কি হয় ব্যাখ্যা দেবো। ক্রোমিয়ামের যে অক্সাইড গুলো আছে, ক্রোমিয়াম টেট্রা অক্সাইড বা ডাইক্রোমিয়াম হেপ্টা অক্সাইড, ম্যাঙ্গানিজের টেট্রা অক্সাইড যেটা KMnO4 বা MnO4 মাইনাস, সেগুলো কিন্তু বর্ণযুক্ত হয়। আর দুটো জিনিস আছে, সেটা হচ্ছে আমি আজকে এই 39 পর্যন্ত বললাম না, 40 পর্যন্ত পড়ে নেবে। সন্ধিগত মৌলগুলো জটিল যৌগ গঠন করে কেন একটু দেখে নেবে, বই থেকে লেখা আছে খুব ভালো করে। একটু ম্যাগনেটিক প্রপার্টি বলে দিই। সন্ধিগত মৌলগুলো বা সেই সন্ধিগত মৌল থেকে যে যৌগগুলো পাওয়া যায় সেগুলো সাধারণত প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়। আমরা পড়েছি প্যারাম্যাগনেটিক প্রপার্টি মানে কি, কে বলবে প্যারাম্যাগনেটিক প্রপার্টি মানে? যদি কোনো মৌলের বা কোনো যৌগ মধ্যস্থ মৌলের অযুগ্ম ইলেকট্রন থাকে, এক বা একাধিক আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তাহলে সেই আনপেয়ার্ড ইলেকট্রন চৌম্বক ক্ষেত্রে রাখলে চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়, ক্ষীণভাবে আকৃষ্ট হয় এবং চৌম্বক ধর্ম দেখায়, ম্যাগনেটের মতো বিহেভ করে। সেই পদার্থগুলোকে বলা হয় প্যারাম্যাগনেটিক পদার্থ। এটা আমি পড়েছি, সলিড স্টেটে পড়ে নিয়েছি, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, অ্যান্টি ফেরোম্যাগনেটিক এসব পড়েছি। তো তুমি দেখো বেশিরভাগ সন্ধিগত মৌলের ক্ষেত্রেই ডি অরবিটালে এক বা একাধিক অযুগ্ম ইলেকট্রন থাকেই। আবার কোঅর্ডিনেশনে দেখেছি, ভ্যালেন্স বন্ড থিওরি থেকেও দেখেছি যে ম্যাক্সিমাম যৌগের ক্ষেত্রেই ভ্যালেন্স বন্ড থিওরির ক্ষেত্রে যে অযুগ্ম ইলেকট্রন থাকে, কিছু কিছু আছে যেখানে স্ট্রং ফিল লিগান্ড থাকে, সেখানে কিন্তু ডায়াম্যাগনেটিক প্রপার্টি দেখায়। তো ম্যাক্সিমাম যৌগগুলি আনপেয়ার্ড ইলেকট্রন থাকার জন্য এগুলো প্যারাম্যাগনেটিক প্রপার্টি দেখায়। আর এদের ম্যাগনেটিক মোমেন্ট বার করতেও শিখেছি মিউ দিয়ে। মিউ সমান ফর্মুলা কি আছে? রুট x ইন্টু x প্লাস 2 বা n ইন্টু n প্লাস 2।
বিএম, এই যে রুট এন ইন্টু এন প্লাস টু বা এক্স ইন্টু এক্স প্লাস টু বিএম, এই ভ্যালুটাকে বলা হয় ম্যাগনেটিক মোমেন্ট। এটা কিন্তু স্পিন অনলি ভ্যালু, এখানে লেখা থাকে এস ডট ও। এটা আমরা অনেক দিন ধরেই পড়েছি, কোঅর্ডিনেট অ্যাটমিক স্ট্রাকচার থেকেই পড়ে আসছি যে এটাকে বলা হয় স্পিন অনলি ভ্যালু। ম্যাগনেটিক মোমেন্ট বা চৌম্বক ভ্রামক দেখা যায় দুটো কারণে। ইলেকট্রন যদি একটা নির্দিষ্ট অরবাইডালে আবর্তন করে, মানে এটা ইলেকট্রন আবর্তন করছে একটা অরবাইডালে, তাহলে এর একটা মোমেন্টাম পাওয়া যায়, সেটাকে বলা হয় অরবাইডাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমি বলেছিলাম দেখবে। আর একটা ছিল ইলেকট্রন নিজের অক্ষের চারিদিকেও ঘোরে, এই ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, এটাকে কি বলা হয় স্পিন, বলেছিলাম স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই দুটো মোমেন্টামের জন্য কিন্তু একটা চৌম্বক ধর্মের সৃষ্টি হয়, ফলে যে চৌম্বক ভ্রামকটা পাই সেটাকে বলে মিউ ক্যাপিটাল এস প্লাস ক্যাপিটাল এল। যেটা ফর্মুলা পাওয়া যায়, এইগুলো ক্যালকুলেশন আছে, জটিল ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন থেকে পাওয়া যায় 4 ক্যাপিটাল এস ব্র্যাকেটে ক্যাপিটাল এস প্লাস 1 প্লাস ক্যাপিটাল এল ব্র্যাকেটে ক্যাপিটাল এল প্লাস 1। এটা টোটাল ম্যাগনেটিক মোমেন্ট। কিন্তু প্রথম যে সিরিজটা আছে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত, তাদের ক্ষেত্রে এই এল ভ্যালুটা 0 হয়ে যায়, অর্থাৎ অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম প্রশমিত হয়ে যায়, চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রশমিত হয়ে যায়, এর ভ্যালুটা 0 ধরা হয়। এটা অনেক জটিল ব্যাপার স্যাপার আছে, এখন আপাতত মনে রাখো যে 0 ধরা হয়। তখন কি পাওয়া যায়, ক্যাপিটাল এসটা শুধু পাওয়া যায়, অর্থাৎ স্পিনের জন্য যে মোমেন্টামটা পাওয়া যায়, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেজন্য এস। সেজন্য এটাকে অনেক সময় লেখা হয় মিউ স্পিন অনলি এস ডট ও। সেটা কি হয়, সেটা পড়ে থাকলো 4 ক্যাপিটাল এস ব্র্যাকেটে ক্যাপিটাল এস প্লাস 1, আর কিছু নেই। আবার এই ক্যাপিটাল এস গুলো কি, এই ক্যাপিটাল এস গুলো হচ্ছে স্মল যে এস গুলো পাওয়া যায় সেই স্মল এস এর সমষ্টি। অর্থাৎ ইলেকট্রন যে একটা বক্সে আপ স্পিন থাকে, এই আপ স্পিন ভ্যালুগুলো বা ডাউন স্পিন থাকে, আপ স্পিন থাকলে প্লাস হাফ, ডাউন স্পিন থাকলে মাইনাস হাফ, এই শুধু ভ্যালুটা নেওয়া হয়, প্লাস হাফ বা মাইনাস হাফ না নিয়ে হাফটা নেওয়া হয়। তাহলে এস কতগুলো আছে, এন সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে। তাহলে ক্যাপিটাল এস অ্যাকচুয়ালি কি, প্রত্যেকটা স্পিনের মান এবং সংখ্যা। তাহলে এখানে যদি পুট করে দিই, তাহলে 4 ইন্টু স্মল এন ইন্টু স্মল এস, স্মল এন ইন্টু স্মল এস প্লাস 1, তাহলে কি পড়ে থাকছে, আবার এস এর ভ্যালুগুলো বসিয়ে দিই। 4 ইন্টু স্মল এন, এস হচ্ছে হাফ, এন ইন্টু হাফ প্লাস 1, তাহলে পড়ে থাকছে রুট এন ইন্টু এন প্লাস 2। এটা মিউ স্পিন অনলি ভ্যালু, এটা আমরা ক্যালকুলেশন করে ডাইরেক্ট এই ফর্মুলা তোমাকে ড্রাইভ করতে দেবে না, শুধু বলবে যে স্পিন অনলি ভ্যালুগুলো বের করো। যেমন আমি এখানে দুটো দিয়েছি, এফি 2 প্লাস, ক্রোমিয়াম 3 প্লাস, ও 4টে দিয়েছি, কোবাল্ট 2 প্লাস আর জিঙ্ক 2 প্লাস। এদের প্রত্যেকটা ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট বের করো, স্পিন অনলি ভ্যালু। এখানে তুমি দেখবে 3D6 সিস্টেম, এটা হচ্ছে 3D3 সিস্টেম, এটা 3D7 সিস্টেম, আর এটা 3D10 সিস্টেম। তাহলে এর ক্ষেত্রে মিউ ভ্যালু কত হবে, স্পিন অনলি ভ্যালু 0, এটা ডায়াম্যাগনেটিক হয়ে গেল। এটা D7 সিস্টেম আছে, তাহলে তোমাকে বক্স করতে হবে এরকম ডিটাকে 1 2 3 4 5 6, তাহলে 4টে অযুগ্ম ইলেকট্রন আছে। তাহলে মিউ এন এর ভ্যালু 4 বসিয়ে ক্যালকুলেট করবে, এখানে এন এর ভ্যালু 3 বসিয়ে ক্যালকুলেট করবে, এখানে এন এর ভ্যালু 4,
তাহলে দুটো আয়রন 2+ আর কোবাল্ট 2+ এর ম্যাগনেটিক মোমেন্ট একই হবে। না না, এখানে ভুল করেছি আমি, D7 তো, তাহলে তো এখানে দুটো পেয়ার থাকবে, তিনটে আনপেয়ার্ড আছে। কেউ বলছেও না, আমি যা করছি তাই দেখছে। তাহলে সেই জন্য এদের ম্যাগনেটিক মোমেন্ট, তাহলে আয়রন প্যারাম্যাগনেটিক, ক্রোমিয়াম প্যারাম্যাগনেটিক, কোবাল্ট প্যারাম্যাগনেটিক, জিঙ্ক ডায়াম্যাগনেটিক। এটা কত ইলেকট্রন প্যারাম্যাগনেটিক? 4 ইলেকট্রন প্যারাম্যাগনেটিক। ক্রোমিয়াম 3 ইলেকট্রন প্যারাম্যাগনেটিক, কোবাল্ট 5 আর 2 7 3 ইলেকট্রন প্যারাম্যাগনেটিক। তাহলে ম্যাগনেটিক প্রপার্টি গুলো বের করে নিতে পারবে, এই ম্যাগনেটিক মোমেন্ট গুলো বের করে নিতে পারবে। তাহলে এরা কেন প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, এদের চৌম্বক ভ্রামকের মান কত, এরা কেন সাধারণত রঙিন যৌগ গঠন করে, এই আয়নগুলোর মধ্যে কোনগুলো রঙিন, কোনগুলো বর্ণহীন, কোনগুলো সাদা, সাদা বা বর্ণহীন, কপার +1 বর্ণহীন, কপার 2+ কেন রঙিন, জিঙ্ক 2+, জিঙ্ক 4+ কেন বর্ণহীন হয়, সেগুলো সব জেনে যাব। 39 পর্যন্ত হয়ে গেল। 40 নম্বরে কোশ্চেন যেটা আছে, সন্ধিগত মৌলগুলো জটিল যৌগ গঠন করে কেন, নেক্সট দিন এখান থেকে শুরু করব আর শেষ করে দেবো, এ ব্লক মৌলটাও শেষ করে দেবো। আর এখানে যে 40 থেকে 47 পর্যন্ত এখন দেখবে সিলেবাসে আমাদের যেটা 12-এ ফাইনাল পরীক্ষা, সেখানে কিছু বাদ দিয়েছে, এখন কিন্তু সবই পড়িয়ে দেবো, বাদ দেওয়াগুলো পড়িয়ে দেবো, পরীক্ষার আগে বাদ দেওয়াগুলো বাদ দিয়ে দেবে। এখানে কিছু জটিল যৌগ আছে, জটিল সন্ধিগত মৌলের কিছু যৌগ আছে আমাদের সিলেবাসে যেগুলো আছে, সেটা K2Cr2O7 এই যৌগটা, তারপরে হচ্ছে K2Cr O4, Cr2O7, Cr ক্রোমিল ক্লোরিন না, Cr